আমার কনস্টিটিউশন এবং ইতিহাসের ওপরে আগে আমি ভিডিও করেছিলাম, সেটা বছর 2-3 আগে। তারপরে আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওটাকে আবার পুনরায় চালু করার জন্য চেষ্টা করছি, দেখা যাক আগামীতে কি হয়। তো এবার আশা করি যে একটু দেরি হতে পারে, তবে ভিডিও হয়তো আসবে এবং আমি কনস্টিটিউশন পোর্শনটাকে আমি শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমার ভিডিও কনস্টিটিউশনে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আমি ঠিক তার আগে পর্যন্ত আমার ভিডিও করা ছিল। তো ফান্ডামেন্টাল রাইটস এই চ্যাপ্টারটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমাদের যে কোনো এক্সামের পার্সপেক্টিভে, এবং WBCS এর মতো এক্সামে অন্তত 2022 থেকে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু অনেক গভীরে ঢুকে প্রশ্ন, প্রিলিমস এবং মেইনস দুটো পর্বেই অনেক গভীরে ঢুকে প্রশ্ন করেছে। তো গভীরে ঢুকে যেহেতু প্রশ্ন হচ্ছে, তো তোমাদেরকেও কিন্তু পড়াটা গভীরে ঢুকে করতে হবে। অনেকে আছো যারা বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তাদের বিষয়টা আলাদা। তারা দীর্ঘদিন ধরে পড়তে পড়তে তোমরা নিজেরাই গভীরে ঢুকে গেছো, কিন্তু যারা একদম নিউ কামার্স, ফ্রেশার, তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে। তো আমরা এই ফান্ডামেন্টাল রাইটসের যে চ্যাপ্টারটা, এটার ওপরে অনেকগুলো পার্টে আমি ভিডিও আনবো, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার প্রতিটা লাইন এবং প্রতিটা কনসেপ্ট খুব ভালো করে না বুঝলে তোমরা কিন্তু এটা পড়তে পারবে না। একেতে তোমাদের কাছে লক্ষ্মীকান্ত একটা কঠিন বই, পড়বে, মুখস্থ করবে, ভুলে যাবে, কনসেপ্ট রেডি হবে না। বা তোমরা যদি MCQ প্যাটার্নের একটু টাফ কোশ্চেনের দিকে যাও, তখন দেখবে যে তোমাদের কিন্তু কনফিউজড হতে হচ্ছে। তো সেই কনফিউশনগুলো দূর করার জন্য আমি এই চ্যাপ্টারটাকে বেশ কয়েকটা পার্টে নিয়ে আসবো, সেটা 7টা বা 8টা পার্টও হতে পারে। তো যাই হোক, শুরু করছি। তো ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা, অর্থাৎ মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার চ্যাপ্টারে ঢুকতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে অধিকার কী জিনিস, মৌলিক অধিকার কী জিনিস, এবং কিভাবে মৌলিক অধিকার বিষয়টা আসলো ভারতের সংবিধানে এবং পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে। মৌলিক অধিকারের যে কনসেপ্টটা, সেটা কোথা থেকে আসলো, এই জিনিসটা তোমাদেরকে প্রথমেই বুঝতে হবে। তো আমরা ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ রাইটস, অধিকার কি? দেখো, অধিকার বিষয়টা আমরা বিভিন্ন কথা প্রসঙ্গে কিন্তু শুনতে পাই। যেমন কেউ হয়তো বলে বসলো যে আমার ব্যক্তিগত জীবনে অধিকার দেখানো তুমি কে, বা তুই কে, বা আপনি কে। এই যে বিষয়টা আসে, যে এই অধিকারের যে জিনিসটা, অধিকার কখন হয়? অধিকার কিন্তু তোমরা যদি খেয়াল করো, তাহলে সেটা কিন্তু একটা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক একটা সম্পর্কের মধ্যে একটা সুতো থাকে, যে সুতোতে বাঁধা থাকে। মানে একদিকের আচরণ তার উপর নির্ভর করে অন্যদিকের আচরণ, এবং একদিকের নির্ভরশীলতার উপর নির্ভর করে অন্যদিকের নির্ভরশীলতা, এখান থেকে অধিকারের প্রসঙ্গটা আসে। তো যেরকম ধরো, তোমরা যদি কোনো অনলাইন কোচিংয়ে পড়ো বা অফলাইন কোচিংয়ে পড়ো, তাহলে সেই কোচিং ইনস্টিটিউশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটাকে তুমি যদি মেনটেন করে তাদের কাছে ফিস জমা দাও, তাহলে তোমার কিন্তু একটা অধিকার তৈরি হয়ে যায় যে সেখানে পড়াটা তোমার যে ইচ্ছা সেই অনুযায়ী পড়ার একটা অধিকার তোমার ওখানে তৈরি হয়। তো এই যে অধিকার, এই অধিকার বিষয়টা মৌলিকের পর্যায়ে কখন যাবে, ফান্ডামেন্টালের পর্বে কখন যাবে, সেই জায়গাটা আমরা বুঝবো, কিন্তু তার আগে অধিকারের ওপর জিনিসগুলোকে আলোকপাত করতে হবে। তো প্রথমে আসি, আমরা যদি আজ থেকে বেশ কিছু বছর, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা 300 বছর, আর বিদেশে পৃথিবীর অন্যান্য দেশে সেটা বিভিন্ন সময়ে পরিবর্তনে এসছে, কিন্তু রাজতন্ত্র কিন্তু পৃথিবীর সব দেশেই ছিল। তো সেই মনার্কি বা রাজতন্ত্র, সেখানে কিন্তু অধিকারের বিষয়টা ছিল না। কার? রাজার সঙ্গে সাধারণ জনগণের বা প্রজা যারা, তাদের অধিকারের জায়গাটা কিন্তু ছিল না। সেখানে রাজার ইচ্ছাই ছিল আইন, মানে জাহাপনা তুসি গ্রেট হো, এই রকম একটা বিষয় রাখতে হবে। রাজা তাতে খুশি হবে, তারপরে তোমাকে একটা অধিকার দেবে। এই অধিকারের ক্ষেত্রে তোমাকে যে অধিকার রাজা দিচ্ছে, তোমার পাশের জনকে সেটা নাও দিতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করবে রাজার খেয়াল খুশি, খামখেয়ালি ইত্যাদির ওপরে। তো সেই জন্য রাজার ইচ্ছাই ছিল আইন, আর রাজার ইচ্ছাতেই অধিকার আসবে। রাজা মনে করলে অধিকার দেবে, আবার দেওয়ার কিছুক্ষণ পরে কেড়েও নিতে পারে, আবার অধিকার না দিয়েও হয়তো তোমাকে সুযোগ সুবিধা দিয়ে দিল। তো সেই জায়গাটাতে ভালো রাজা ছিল। ভালো রাজা মানে যারা বেশি অধিকার দিত। খারাপ রাজা মানে অধিকার সব কেড়ে নিত। আর একটা ছিল পাগলা রাজা। পাগলা রাজা বলতে মোহাম্মদ বিন তুগলকের মতো কিছু ঘটনা।
আবার আমরা বর্তমান দিনে যদি উত্তর কোরিয়া দেখি, কিম জং, সেক্ষেত্রেও একটা পাগলা ব্যাপার আছে। চীনের ক্ষেত্রেও আমরা মাঝে মাঝে সেটা দেখতে পাচ্ছি, যেহেতু ডেমোক্রেসি নেই, একটা কনস্টিটিউশনাল রাইট সেই রকমভাবে সেই জায়গাগুলোতে এখনও নেই। তো সেই জন্য আমাদের এই মনার্কি বা রাজতন্ত্রে কিন্তু এই রাজার খামখেয়ালিপনা, রাজা বলতো যেরকম চতুর্দশ লুই, ষোড়শ লুই, ফ্রান্সের ক্ষেত্রে তোমরা পড়েছো, চতুর্দশ লুই বলেছিল আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তো এই যে জায়গাটা ছিল, সেখানে কিন্তু অধিকার বলে প্রজার কিছু ছিল না, সেখানে যা ছিল সব রাজার ইচ্ছা, ভালো লাগা ইত্যাদির ওপরেই ছিল হচ্ছে সমস্ত কিছু। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের কিভাবে একটা পরিবর্তন আসলো সেটা দেখব। প্রথম 1215 সাল, এই 1215 সাল ইংল্যান্ডে একটা বিদ্রোহ হয় রাজার বিরুদ্ধে। সেখানে কিন্তু তখন মানে যে সিস্টেমটা ছিল সেই ক্ষেত্রে রাজা ছিল, রাজার নিচে অভিজাত সম্প্রদায় ছিল, অভিজাতদের নিচে যারা ছিল তারা ছিল সাধারণ কৃষক, শ্রমিক ইত্যাদি মানুষ। তো সেখানে একটা মানে বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের ফলে কিং জন এবং সেই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিদ্রোহ হওয়ার পর একটা ট্রিটি মানে সন্ধি হয়। তো সেই সন্ধিটা সেখানে যেটা তৈরি হয় সেই সন্ধিতে, সেটার নাম হচ্ছে ম্যাগনা কার্টা লিবার্টেটাম। এই ম্যাগনা কার্টা লিবার্টেটাম, যেটাকে সংক্ষেপে বলা হয় ম্যাগনা কার্টা, এবং এই ম্যাগনা কার্টা কিন্তু গোটা ওয়ার্ল্ড পলিটিক্সকে চেঞ্জ করে দেয়। কারণ যখনই কোনো একটা ঘটনা কোনো একটা জায়গায় হবে, তার ফলে যখন মানে বৃহত্তর অংশের মানুষ সেখান থেকে একটা সুবিধা পাবে, এই ঘটনাটা তার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। তো সেরকম ইংল্যান্ডে 1215 খ্রিস্টাব্দে কিং জনের বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার পর যে ট্রিটি হয়, সেই ট্রিটি থেকে উঠে আসে ম্যাগনা কার্টা লিবার্টেটাম, যেটা আমাদের 15ই জুন 1215, যেটাকে সংক্ষেপে ম্যাগনা কার্টা বলা হচ্ছে। সেখানে রাজার যে একটা ধারণা ছিল যে আমি রাষ্ট্র, আমার কথাই আইন, আমি আইন বা অধিকার আমিই দেব, সেই জায়গাটা থেকে পরিবর্তন হয়ে হয় আইন ই রাজা, মানে রাজাই আইন, এই যে জায়গাটা, সেখান থেকে হচ্ছে আইন ই রাজা, মানে সবার ওপরে আইন, রাজা সেই আইন মেনে চলবে, রাজা এবং প্রজার সকলকেই সে আইনটা মেনে চলতে হবে, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল। তো এই যে এই কনসেপ্টটা কিন্তু আমাদের তৈরি হয় 1215 ম্যাগনা কার্টা থেকে। দেখো, রাজতন্ত্রে রাজার খামখেয়ালিকে একটা গণ্ডির মধ্যে আটকানোর চেষ্টা প্রথম এই সময় হয়। সেই কারণেই কিন্তু এইটা সবচেয়ে বিখ্যাত একটা বিষয় ম্যাগনা কার্টা। মনে রাখবে, এটা ইতিহাসেও তোমরা বিভিন্ন জিনিসকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়েছে, পলিটির মধ্যে তো এটা আসবেই। তো সেক্ষেত্রে আমি রাষ্ট্র বা রাজাই আইন, সেখান থেকে পরিবর্তন হয় আইন ই রাজা, মানে রাজা একটা পদ, কিন্তু আইন হচ্ছে সর্বোচ্চ। রাজা সেই আইন মেনে চলবে এবং প্রজারাও সেই আইনের মাধ্যমেই চলবে। তারপরে এই জায়গাটায় ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট আসে, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাইমারি স্টেজ। তোমরা আজকের ইকুয়ালিটি বিফোর ল এর সঙ্গে সেই সময়কার ইকুয়ালিটি বিফোর লকে মেলালে একদমই চলবে না। তো এখানে কি হলো, এই ঘটনাটা ঘটলে তাহলে আমাদের সেই বিখ্যাত বিষয়টা ওয়াক্ত বদল গায়া, জজবাত বদল গায়া, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে সেই পরিস্থিতিটা। এখানে রাজার খামখেয়ালি আইনের একেবারে খতম, টাটা বাই বাই। এরপর থেকে আমরা কিছু অধিকার শুরু হলো এখান থেকেই, যেহেতু রাজা সর্বোচ্চ না, আইন সর্বোচ্চ, তাই কিছু অধিকারের প্রশ্ন আসলো, কিন্তু সেই অধিকারটা কিন্তু মৌলিক ছিল না, অধিকার শুধু আসলো। ফার্স্ট অধিকার স্থাপন হলো, এবার সেই অধিকারটা কি করে মৌলিকে গেল সেটা আমরা পরে দেখব। তো ফার্স্ট আমাদের তাহলে প্রশ্ন হলো যে প্রথমে রাজতন্ত্র যখন ছিল, অধিকার বলে প্রজার কিছু ছিল না, রাজা চাইলে অধিকার হতো, আবার সেটা কেড়েও নিতে পারতেন। সেখান থেকে অধিকার আসলো আমাদের ম্যাগনা কার্টা লিবার্টেটিম থেকে। এরপরে আমরা যখন এই অধিকারের প্রসঙ্গে যাব, আমরা নর্মালি পার্সোনাল রাইটস, সিভিল বা লিগাল রাইটস এবং ন্যাচারাল রাইটস, তিন ধরনের আমরা রাইটস নর্মালি পাই। পার্সোনাল রাইটস এর মধ্যে আমাদের ফ্যামিলি রিলেশন আসে, হাজব্যান্ড ওয়াইফ, স্পাউসের মধ্যে রিলেশন, এবং পিতা পুত্রের বা পিতা কন্যার মধ্যে রিলেশন। সেখানে আমরা যেরকম বিভিন্ন পার্সোনাল ল থাকে, সেই পার্সোনাল ল এর বিষয়গুলো আমাদের মানে পার্সোনাল
রাইটসের মধ্যে পড়ে, মানে পিতার সম্পত্তিতে পুত্র বা কন্যার অধিকার ইত্যাদি, বা হাজব্যান্ডের সম্পত্তিতে তার ওয়াইফের অধিকার, এই সমস্ত বিষয়গুলো আমরা পার্সোনাল রাইটসের মধ্যে পাবো। সিভিল বা লিগাল রাইটসের মধ্যে ওই যেটা প্রথমে আমি বলেছিলাম, কোচিং ইনস্টিটিউশনের যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তুমি পয়সা পেমেন্ট করেছো এবং সেখানে ভর্তি হয়েছো, অতএব তোমাকে কিন্তু ওরা প্রোভাইড করতে বাধ্য ম্যাটেরিয়ালস, এটা তোমার অধিকার চলে আসলো, দ্যাট ইজ লিগাল বা সিভিল রাইটসের মধ্যে পড়ে। একই ওলা উবের বুক করেছো, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করেছো, তো তুমি গাড়িতে উঠেছো, যেখান থেকে যেখানে যাওয়ার কথা সেই অনুযায়ী পেমেন্ট করেছো, তোমাকে সেখানে নামালো না, সেটা তোমার অধিকারের মধ্যে চলে আসবে যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকে, দ্যাট ইজ সিভিল বা লিগাল রাইটস। এরপর ন্যাচারাল রাইটস, মানে তোমার জন্ম হলেই তুমি কিছু অধিকার পাও। এই জন্ম কিন্তু তোমার মানে সন্তান গর্ভে থাকাকালীনই হয়, যেরকম মানে আমাদের দেশেও যেরকম একটা অ্যাবর্শনের একটা রুলস আছে, মানে এটা দেশ টু দেশ ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমাদের দেশেও একটা 21 সপ্তাহ না 26 সপ্তাহের একটা রুলস আছে যে ওই পর্যন্ত সময়কালে অ্যাবর্শন হয়, তারপরে কিন্তু অ্যাবর্শন হয় না, কারণ সে তখন মানুষের রূপ ধরে নেয়, তার হার্টবিট চালু হয়ে যায়, তার অন্যান্য জিনিস কাজ করতে শুরু করে, তো সেই জন্য অর্থাৎ জন্মসূত্রেই তুমি যে অধিকারটা পাচ্ছ সেটাকে বলে ন্যাচারাল রাইটস। তো এই যে রাইটসগুলো আছে, এই রাইটসগুলো সব দেশে সব জায়গায় এক নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসে। এই রাইটসগুলো থেকেই আসবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ যে রাইটসটা তুমি পেতে বাধ্য, তোমাকে দিতে হবেই, সেই রাইটসটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট আমরা প্রথম পাই হচ্ছে ইউএসএ, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে পাই, এবং পৃথিবীর মধ্যে প্রথম ইউএসএই এই ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা নিয়ে আসে। তো ইউএসএতে কি করে আসে, খুব সংক্ষেপে একটা জিনিস বলি তোমাদেরকে। ইউএসএর কনস্টিটিউশনের মধ্যে বিল অফ রাইটস যেটা, সেই অংশটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেশের সংবিধানে। মনে রাখবে ইউএসএর কনস্টিটিউশনে প্রথমেই কিন্তু ছিল না, এটা পরবর্তীকালে সংশোধন হয় এবং তারপরে এটা আসে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের সংবিধান যারা তৈরি করেছে, আমাদের যারা ফাউন্ডিং ফাদার ছিল বি.আর. আম্বেদকর এবং তার যে টিম ছিল, এবং আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে বিভিন্ন পর্বের ডিবেটগুলো চলছিল, সেই বিভিন্ন ডিবেট পর্বে এই বিষয়টার প্রসঙ্গ আসে। আমাদের সংবিধান কিন্তু ডে ওয়ান থেকে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ আমাদের সংবিধান কিন্তু ফান্ডামেন্টাল রাইট নিয়েই জন্মগ্রহণ করেছে। আমেরিকার সংবিধান যারা এত বেশি, যেখানে স্বাধীনতা রয়েছে, লিবার্টির প্রসঙ্গ রয়েছে, সেইখানেও কিন্তু সংবিধান ডে ওয়ান থেকে ফান্ডামেন্টাল রাইট ছিল না, কিন্তু আমাদের দেশে ডে ওয়ান থেকে ফান্ডামেন্টাল রাইট আছে। এটা খুব বোঝার বিষয় আছে। এখানে যে জিনিসটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা কমেন্ট কি, সেটা হচ্ছে থমাস জেফারসন, যে আমেরিকান কনস্টিটিউশনে এই বিল অফ রাইটস আনার বিষয়ে যার সবচেয়ে বড় অবদান ছিল বলতে যাকে সবচেয়ে বেশি মানা হয়েছিল, সেই থমাস জেফারসন বলেছে, হোয়াট দ্য গভর্নমেন্ট কুড ডু বাট ডিড নট সে হোয়াট ইট কুড নট ডু। মানেটা হচ্ছে তিনি বলছেন, মানে জেফারসন বলেছেন যে আমাদের যে সংবিধানটা, মানে ইউএসএর যে সংবিধানটা আছে, এই সংবিধানে লেখা আছে গভর্নমেন্ট কি কি করতে পারে, কিন্তু এটা তো লেখা নেই গভর্নমেন্ট কি করতে পারে না। এই দেখো, কি করতে পারে আর কি করতে পারে না, এই একটা মানে খুব সাধারণ একটা কথা, কিন্তু অসাধারণ অর্থ বহন করে। মানে আমার দেশের সরকার জনকল্যাণমুখী কার্যকলাপ নিয়েছে, ও আমার দেশের জনগণকে প্রচুর ফ্যাসিলিটি দিচ্ছে, ওয়েল গুড, খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে একটা জনকল্যাণকামী সরকার। কিন্তু এখানে তো বলা হচ্ছে সরকার কি কি করবে, কিন্তু কি করবে না এটা তো বলা হচ্ছে না। করবে না বলা হচ্ছে না, তার মানেই হচ্ছে গভর্নমেন্ট চাইলেই কিন্তু অনেক কিছু জনগণের যে অধিকারের জায়গা সেখান থেকে অনেক কিছু টেনে নিতে পারে। অতএব কিছু জায়গা তো রাখতে হবে, যে জায়গাটা জনগণকে, মানে যে জায়গাটা জনগণের কাছ থেকে রাষ্ট্র নিতে পারবে না। এই যে জনগণের কাছ থেকে রাষ্ট্র নিতে পারবে না, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট, মানে এই অধিকারটা জনগণের মৌলিক অধিকার, যে অধিকারটা জনগণকে বাঁচার বা সুস্থভাবে জীবন ধারণের অধিকারটা প্রদান করবে। এখান থেকেই এই থমাস জেফারসনের এই বক্তব্য থেকেই তোমার হচ্ছে জেমস ম্যাডিসন বিল অফ রাইটস 1791-এ এই ড্রাফট তৈরি করে, এবং সেটা তোমার হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনে অ্যাড হয়। আর এই বিল অফ রাইটস থেকেই কিন্তু আমাদের দেশে যে তোমার ফান্ডামেন্টাল রাইট, এই কনসেপ্টটা আমাদের দেশে আনা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে, ওয়াই ফান্ডামেন্টাল? এই ফান্ডামেন্টাল রাইটটাকে আমরা কেন ফান্ডামেন্টাল বলবো? তার কারণ হচ্ছে কি, কয়েকটা পয়েন্ট আছে, তোমরা লক্ষ্মীকান্তে খুব সুন্দর করে পয়েন্টগুলো পাবে। আমি জাস্ট পয়েন্টগুলো সিঙ্গেল বা ডাবল ওয়ার্ডের আমি এগুলোকে একটু ব্যাখ্যা করছি। এক নম্বর হচ্ছে গ্যারেন্টেড বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। বলছে এই যে অধিকারটা, এটা গ্যারেন্টেড বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড মানে হচ্ছে কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড মানে হচ্ছে কনস্টিটিউশন। খেয়াল করো,
কতখানি ইন্টারেস্টিং বিষয় আছে তোমরা দেখো। গ্যারেন্টেড। আচ্ছা, আজকে গভর্নমেন্ট মানে আমাদের যারা সংবিধান তৈরি করেছিল তারা সংবিধানে বেশ কিছু জিনিস উল্লেখ করে দিল যে এই বিষয়গুলো দিতে হবে। আচ্ছা, তারা তো চলে যাবে, তারপরে যে গভর্নমেন্ট আসবে সে কি দেবে? সে দেবে? সে নাও দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউশনে যে বিষয়টা উল্লেখ হলো সেই বিষয়টাকে তাহলে গ্যারেন্টি দিতে হবে। যদি সেই বিষয়টাকে গ্যারেন্টি না দেওয়া হয় কি করে বিশ্বাস করব? কারণ ওটা নাও হতে পারে। আজকে তুমি একটা মোবাইল কিনলে, এবার সেই মোবাইলটা কেনার পর তার একটা ওয়ারেন্টি কার্ড বা গ্যারেন্টি পিরিয়ড থাকে। তুমি সেই গ্যারেন্টি পিরিয়ডটা দেখে বা ওয়ারেন্টি পিরিয়ডটা দেখে তারপরেই না তুমি মোবাইলটা নিতে সাহস পাবে, কারণ তুমি বাড়িতে নিয়ে আসলে 2 দিন পরে খারাপ হয়ে গেল। তাহলে গ্যারেন্টি কিন্তু অ্যাসিওরেন্স দিচ্ছে তোমাকে, কিন্তু এইটা ওই জিনিসটাতে আকর্ষণ করছে। অতএব আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটাকে গ্যারেন্টি করা হচ্ছে ফান্ডামেন্টাল, এই কারণেই এটাকে ফান্ডামেন্টাল রাইটস বলা হচ্ছে। দ্য গ্যারেন্টেড বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড মানে কি? মানে হচ্ছে কনস্টিটিউশন। সেকেন্ড প্রোটেকশন কি আছে? বলছে জাস্টিসিয়েবল, মানে মানে এই অধিকারটা যদি আমি না পাই তাহলে তার বিচার হবে। কে বিচার করবে? সুপ্রিম কোর্ট। হাইকোর্টেও হয়, কিন্তু সুপ্রিম কোর্টকে রাখা হচ্ছে। সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের রক্ষাকর্তা। দেখো ভারতবর্ষে না আইন, বিচার এবং প্রশাসন 3টা ভাগ আছে এবং 3টার মধ্যে কিন্তু সেপারেশন আছে। তো আইন বিভাগ কিন্তু বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারে না। আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা। তাহলে আমাদের পার্লামেন্ট আইন তৈরি করবে। তো এইবার সেই আইনটা তো পার্লামেন্ট মানে তখনকার দিনে যেটা ছিল সেটা গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা সংবিধান তৈরি করেছে। এবার তাদের কাজ সংবিধান তৈরি করে রেখে দেওয়া, পরবর্তীকালে সংশোধন করতে হলে করবে। বাট যে মৌলিক অধিকারের প্রসঙ্গ আছে জাস্টিসিয়েবল, এইটা কিন্তু এসসি মানে সুপ্রিম কোর্টের কাছে। আর সুপ্রিম কোর্ট কে? সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা, কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। অতএব আইনসভা চাইলেই নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারে না। আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্টে প্রচুর ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে এবং এই ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসের উপরে। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে আমাদের পার্লামেন্ট মানে আইনসভা কিন্তু অনেক সময় অনেক কিছু চেয়েছে, পারেনি। কেন পারেনি? সুপ্রিম কোর্ট। কে সুপ্রিম কোর্ট? কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। অতএব তোমার যদি অধিকার খর্ব হয়, সংবিধানের যে মৌলিক অধিকারের জায়গাগুলো রয়েছে সেই অধিকারগুলো যদি তোমার খর্ব হয়, তুমি কার বিরুদ্ধে লড়বে? রাষ্ট্র। রাষ্ট্র বিশাল শক্তিশালী, রাষ্ট্র ভয়ঙ্কর শক্তিশালী, তার কাছে প্রচুর উইপন্স আছে। টোটাল যে তন্ত্রটা, সিস্টেমটা তার হাতে। তুমি কার বিরুদ্ধে লড়াই করবে? তুমি পার্লামেন্টের সামনে গিয়ে ধর্ণা দিয়ে বলবে আপনি আইন চেঞ্জ করুন? হবে না। তুমি চলে যাবে কোথায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তখন তোমার এই বিষয়টাকে বিবেচনা করবে এবং রাষ্ট্রকে বলবে যে তোমার আইন ভুল, কনস্টিটিউশন এটা বলেছে, ফান্ডামেন্টাল রাইটে এটা আছে, তুমি এই অধিকার নিতে পারো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জাস্টিসিয়েবল। এবং লাস্ট হচ্ছে বেসিক টু হিউম্যান এক্সিস্টেন্স এগেনস্ট দ্য স্টেট। খুব ভয়ঙ্কর এই জায়গাটা, বলছে হিউম্যান এক্সিস্টেন্স। একটা মানুষকে বেঁচে থাকার জন্য যা দরকার, একটা রাষ্ট্রে যেটা দরকার, এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। গণতন্ত্রকে বাঁচাতে এবং জনগণের এক্সিস্টেন্স মানে আমি আমার রাষ্ট্রে রাস্তা দিয়ে চলছি, ঠিক আছে ভালো, কিন্তু এই চলার ওপরে নিষেধাজ্ঞা। আমি কিছু বলতে চাচ্ছি, আমার বলার ওপরে নিষেধাজ্ঞা। দেখো এই বিষয়গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যাটার নয়। এই বিষয়গুলো ফাইন্যান্সিয়াল ম্যাটার নয় যে রাষ্ট্র বলবে যে রাষ্ট্র তোমাকে বলবে যে ঠিক আছে দেখো এই জিনিসটার জন্য আমার প্রচুর অর্থ দরকার, এই মুহূর্তে আমার অর্থের সেই সংস্থান নেই। দেখো এটা কিন্তু অর্থের বিষয় না। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, এটা তোমার স্বাধীনতা, তুমি বলছো তোমার স্বাধীনতা। হ্যাঁ, তোমার বলার উপরও রেস্ট্রিকশন আছে, তোমার হাঁটার উপরেও একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু সেটার একটা রিজনেবল গ্রাউন্ড আছে, আমরা পরে পড়বো ওগুলো। কিন্তু নর্মালি তোমার হাঁটা, বলা বা আরও যে সমস্ত বিষয় রয়েছে, তোমার মানে পার্সোনাল লিবার্টি বা রাইট টু ইকুয়ালিটির যে জায়গাটা, এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। তোমাকে বলতে দিচ্ছে না, অন্যকে বলতে দিচ্ছে। এটা কেন হবে? সে যদি বলতে পারে আমিও বলতে পারবো। এই যে জায়গাটা, এইটাই কিন্তু তোমার মৌলিক অধিকার, যেটা তোমার হিউম্যান এক্সিস্টেন্সের জন্য প্রয়োজন। মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য শুধু শ্বাস প্রশ্বাস নেব তা তো নয়, আমারও তো কিছু মানে মানুষ হিসাবে চলতে গেলে আমারও তো কিছু সাপোর্টিং জিনিস প্রয়োজন, যার জন্য অর্থ প্রয়োজন না, যার জন্য আমি রাষ্ট্রের কাছে অর্থ রাষ্ট্র তার জন্য অর্থ ব্যয় করবে সেটা নয়।
রাষ্ট্রকে অর্থ ব্যয় করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আমাকে বাধা দেওয়া যাবে না। এই যে জায়গাটা, এইটাই হচ্ছে হিউম্যান এক্সিস্টেন্স। এই হিউম্যান এক্সিস্টেন্সের জন্য যেটা দরকার, সেই বেসিক টু হিউম্যান এক্সিস্টেন্স এগেইনস্ট দ্য স্টেট, সেটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যেতে হবে। মানে রাষ্ট্র আমাকে আটকাতে পারবে না। ওই এক্সিস্টেন্সের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুর জন্য রাষ্ট্র আমাকে আটকাতে পারবে না। এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল হওয়ার কারণ। তা আমাদের 3টে পয়েন্টস থাকছে কেন ফান্ডামেন্টাল। 1 নাম্বার হচ্ছে গ্যারেন্টেড বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, মানে কনস্টিটিউশন একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে। 2 নাম্বার হচ্ছে জাস্টিসিয়েবল বাই দ্য সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। আর 3 নাম্বার হচ্ছে বেসিক টু হিউম্যান এক্সিস্টেন্স এগেইনস্ট দ্য স্টেট। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। খুব ভালো করে তোমরা দেখো কি করে আমি এখানে রাজতন্ত্র, যেখানে কোনো রাইটস ছিল না, সেখান থেকে আমরা আসলাম হচ্ছে কি করে রাইটস আসলো আমাদের ম্যাগনা কার্টা লিবার্টাটাম, সেখান থেকে আমরা অধিকার পাচ্ছি, প্রজাদের অধিকার, সাধারণ মানুষের অধিকার, অধিকারের মধ্যে যে ভাগ সেটা আসলো, তার মধ্যে ফান্ডামেন্টাল যে রাইটস সেটা কিভাবে আলাদা হচ্ছে, এবং ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট আমেরিকাতে কি করে আসলো, এই একই কনসেপ্ট কিন্তু ইন্ডিয়াতেও সেম কনসেপ্ট কিন্তু কি, হোয়াট দ্য গভর্নমেন্ট কুড ডু বাট ডিড নট সে হোয়াট ইট কুড নট ডু। গভর্নমেন্ট কি করতে পারে সেটার চাইতেও বড় কথা হচ্ছে গভর্নমেন্ট কি করতে পারবে না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই জন্য এই বিষয়টা তোমাদের একদম পরিষ্কারভাবে রাখলাম। তোমরা ভিডিওটা যদি প্রয়োজন হলে একবারের জায়গায় দুবার শুনতে পারো। তোমাদের আমার আশা করি যে তোমরা এই ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টে ক্লিয়ার হলে। এরপরের যে ভিডিও আমি আনবো সেখানে আর্টিকেল 12 এবং 13 নিয়ে আনবো। 14, 15 আলাদা হবে, 16, 17 আলাদা হবে। এইভাবে আমি ছোট ছোট পার্ট করে করে তোমাদেরকে আনবো এবং ডিটেলস অ্যানালিসিস আনবো, যেন তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। ভালো থাকবে।